দর্শক, কথায় আছে মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু নিয়ে বিষ ঢালা দুই বাপ বেটা 420, বিশে বিশে 40 আর দুজন মিলে 840। এমন দুই প্রতারক পিতাপুত্রের ভয়ঙ্কর প্রতারণা নিয়েই আমাদের নতুনভাবে যাত্রা শুরু। ক্রাইম এডিশন টিমের প্রথম অনুসন্ধান, বাপ বেটা 840। বাপ নাকি বেটা, কাকে দিয়ে করব শুরু, পরে বলবো কারটা। এমন সিদ্ধান্ত নিতেই আমাদেরকে সিদ্ধান্তহীনতায় থাকতে হয়েছে কিছুটা সময়। তারপরেও শুরু তো করতেই হবে। ওস্তাদের মায়ের যেহেতু শেষ রাতে, তাই পিতার কাছে যাওয়ার আগে পুত্রের অপকর্মের সূত্র ধরেই শুরু করতে চাই। মনে করে যে ফ্যামিলি নিয়ে বেরোলাম, তো চলো আমরা একটু কক্সবাজার কোথাও যাই। 30 জুলাই 2024, অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র জনতার উপর চলতে থাকে অবর্ণনীয় গণহত্যা। সেই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। আরও সুনির্দিষ্ট করে বললে ডিবি প্রধান হারুনুর রশিদ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আন্দোলনের মূল নেতৃত্বে থাকা 6 সমন্বয়ককে আটকের পর আন্দোলন এক প্রকার স্মিত হয়ে পড়ে। ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে ডিবি প্রধান হারুনুর রশিদের টেলিফোনে এক নারীর সাথে করা আপত্তিকর একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিও আপলোড করার পর হারুন ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান বন্ধ করে নিজের উলঙ্গ ভিডিও সরানোর অভিযানে ব্যস্ত হয়ে যান। ওই দিন বিকেলেই হারুনুর রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যালয়ে আসতে বলেন। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান। হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে। জুবায়ের জানান, রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি। ইন্টারনেট সমস্যার মধ্যেও ফেসবুকের সাথে যোগাযোগ করে, টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি। তো এরপর দিন দুপুরের দিকে ডিবি হারুন সাহেবের সাথে আমার দেখা হয় ডিবিতেই। তো উনিও তখন আমাকে নির্দেশনা দেয় যে যাতে করে ভিডিওটা কোথাও না থাকে সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তখন ডিবিতে আমার সাথে সমন্বয়ক যারা ছিল ওদের সাথে আমার দেখা হয়। ওইখানে আমার সাথে 2-3 জনের সাথে দেখা হয়েছিল। তখন তারা ওইখানে আটক অবস্থায় ছিল। এরপর আমি ডিবিতে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে বাসায় চলে আসি। বাসায় চলে আসার সময় ডিবি থেকে আমাকে বলা হয় যে কোনো প্রয়োজনে তারা আমাকে আবার ডাকবে। দর্শক, ডিবি প্রধান হারুনুর রশিদ তার নগ্ন ভিডিও সরাতে প্রথমেই কেন তৌহিদ আফ্রিদির কাছে গিয়েছিলেন, সেটাই আমাদের আজকের অনুসন্ধানের মূল বিষয়। তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে, বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া, যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির কথা না শুনেও উপায় নেই, কারণ ডিবি, এসবি, সিআইডি, এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা, যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো। আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। 30 জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয়। হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয়। টিভির হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয়। তো ওই ভিডিওটা রিমুভের জন্য আমাকে নক করে, অ্যান্ড আমি বেসিক্যালি ওইটা রেকর্ড করে রাখি সেকেন্ড পার্টে। ওই ভিডিওটা রিমুভের জন্য বলে যে যত টাকা লাগে সে দিবে, জাস্ট ভিডিওটা সব জায়গা থেকে রিমুভ করতে হবে। তো আমরা বলি যে না, এটা পসিবল না, এটা সব জায়গায় ছড়ায় গেছে, আমার টিম এটা করতে পারবে না, মানে একটা কিছু তো বলতে হবে। সো আমি ওটা আসলে রেকর্ড করে রাখি। আবদুল্লাহ আল ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী, কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ও একটু নাটক সাজাচ্ছিল, বলতেছিল পেজ হ্যাক হয়ে যাইতেছে, এই হইতেছে সেই হইতেছে। তো সাডেনলি ধরেন ওই টাইমে আমারে রিমুভ করে পেজ থেকে। এরপরেই বলে পেজ হ্যাক হয়ে গেছে, এই হয়েছে। তো আমি তো আসলে বুঝি নাটকটা তখন। আবদুল্লাহ আল ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন,
কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে। ট্রেনে যখন আমি পোস্ট করি একটু ইনডিরেক্টলি যে ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনফ্লুয়েন্সা বলি অ্যান্ড বড়লোকের এক ছেলে এরকম ম্যানেজ করতেছে এই সেই হয়, তো তখন আসলে আলটিমেটলি পোস্টটা একটু যখন রিচ পাওয়া শুরু হয় তখন আমি মানে প্রশাসনিক জায়গা থেকে লাইক যেটা সিটিটিসি ছিল ওই টাইমে, সো ওই জায়গার এক কর্মকর্তা থেকে আসলে ফোন পাই। ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ কথা বললাম, ওরা বললো যে ভাই এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই পসিবল? এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। এটা কি ড্রাইভে যাচ্ছে না? হ্যাঁ, ড্রাইভ, টেলিগ্রাম গ্রুপ, ইভেন অনেক ওয়েবসাইট, আমার সিআইডি থেকেও ফোন দিছিল, পসিবল তো না। বলছি যে আমি তো ঢাকার বাইরে, এখানে নেটওয়ার্কের অবস্থা বাজে, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললো যে এটা আসলে ওইভাবে পসিবল না। ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ আল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন। এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন। আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট দিয়েছো, এটা আমি কোনো আফ্রিদি বা কারো করে কোনো পোস্ট করি নাই, আমি একটা পোস্ট করছি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। ওইটা করে দরকার নেই, ওই পোস্টটা রাখার দরকার নেই, ওইটাতে একটা ঝামেলা বেরিয়ে। তুমি তো আমার তো করে আন্দোলনের পক্ষে বা ওদের কোনো পোস্ট দাও বা ব্যক্তি হিসেবে যখন গোষ্ঠী বিশেষ কি করে দিও না, তাতে কিছু ওই জায়গায় ঝামেলা হচ্ছে বা না, দেখো যে আমার পর্যন্ত আসছে। আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি, যাদের সবার গল্প প্রায় একই রকম। তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল। ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই, ওই দিন পিছন থেকে একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন, আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি, আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন। স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন, যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন। আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে। আমাকে আবার বলতেছিল, টিটকারি করে মজা করে বলতেছিল, ইসলামিক ভিডিও তো ভালোই বানান, দাজ্জাল বানায় তো ভালোই ইনকাম করছেন, কত করলেন? ভাই ওই সময় যে আমার যে পরিমাণ রাগ উঠছে রে ভাই, কিন্তু কিছু করতে পারি না। এই মামলা কোর্ট থেকে সমাধান হয়, যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পাই না। দর্শক, হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি। রহস্যময় সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস। এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্তানায় ধারণ করা। এখানে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা হতো। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই, ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও। আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব। তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন। ও এখানে পায়ের উপর পা তুলে বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইলো, সিগারেট ধরায়া বলতেছে ভাই এবার বিচার করেন। তো ওইখানে ব্রিগেডিয়ার জেনারেল কোভিড থেকে স্টার্ট করে কয়েকজন ছিলেন এবং ওখানে বলতেছিলেন যে বাকি এটা হচ্ছে ইসিবি চত্বরের ওয়াসি টাওয়ার, মানে বেধড়ক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে।
ও এক হাতে সিগারেট খাইতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় মানে আমি তো গুনতে পারি নাই, কারণ আমি তো অনেক মারধরের শিকার হয়েছি, প্রায় 30 থেকে 35টা থাপ্পড়ও আমাকে মারে খুব জোরে জোরে। আর আমি স্টিল বসেছিলাম, যে আসলে মানে আমাকে বসাই রাখছিল এরকম একটা চেয়ারের মধ্যে যে আমার আসলে নড়াচড়া করার কোনো ওয়ে ছিল না। অ্যান্ড তখনই বুঝতেছিলাম যে এই পুরো অফিসটা আসলে ওর আন্ডারেই চলে, কারণ যেখানে বসে ও সিগারেট খাচ্ছে, মেজরের সামনেও সিগারেট খাচ্ছে, পরিচয় দিচ্ছে ব্রিগেডিয়ার কবির, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে ছবি, এন্ড আমাকে বলতেছে এখানে অনেক এমপিরা এসে মারধরের শিকার হয়, মাইক খেয়ে যায়, এরপরে ওদের শিক্ষা হয়, আর যদি শিক্ষা না হয় তাহলে গুম করে দেওয়া হয়। তো এরপর থেকে আসলে আমরা জিম্মি হয়ে যাই যে ও তো এরকম একটা বাজে ভিডিও আমাদের করে রাখছে। সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায়। তোকে এখন গুম করে দেওয়া, তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না, তোর তো বাপ নাই, তুই তো বুঝবি না, তোর মা বোন তোরা হারাইলে বুঝবে, তুই যাই হবে তোর সাথে এটা তুই সহ্য করে নিস। ওর বাবার আর্মসের বিজনেস 2009-10 থেকে, মানে এইভাবে আমাদেরকে বলে অনেক ভয় দেখাইতো। তো ওইখানে ও নিজে পিস্তল নিয়ে যায়, আমাদেরকে পিস্তল দেখাইতে যায়। আমাদের অনুসন্ধানে আফ্রিদির নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আরেকজনকে পেয়েছে, যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন। কোনো না কোনোভাবে একটা ভিডিও করবে, উল্টাপাল্টা কোনো একটা ভিডিও করবে, ধরেন ওটা যদি মানে এনাফ এভিডেন্স না হয় একটা ব্ল্যাকমেলের ক্ষেত্রে, তখন ও কী করবে, একটা মেয়ে দিয়ে দিবে, মেয়ে দিয়ে, কারণ ওই জিনিসটা তো ভাই মানুষের সমাজে কলঙ্কিতভাবে মানুষ দেখে বা ওরা খারাপ চোখে দেখবে। সো ওই রকম কোনো না কোনোভাবে ওই মানুষটার অপদস্থ করার জন্য ওই রকমভাবে ওরে ডাউনফলে আনানোর পর দেন ওই মানুষটা তো জানে না, ওই মানুষটা জানে সে এনজয় করছে, পার্টি করছে, দেন কোনো দিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায়, তখন ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও, ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষের ট্র্যাপ করে থাকে। জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন। ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে, গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব, এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটররে ওইভাবে মানে টাকার লোভ দিছে, যারা টাকার লোভে গেছে ভিডিও করছে তারা অনেকভাবে অপদস্থ হয়েছে। আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে, তাদের মধ্যে একজন এই নারী। আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে। তো ওই ব্যক্তিদের সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়, তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে, এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার, কিন্তু টিভি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয়। তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার। সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়, বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে। কি জানি মাত্র বললাম, এটা রিপিট করো। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরে। ঠিক আছে, উনি কিভাবে বললো? ওনাকে আমি কি তোমার উপরে কিছু? হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যালো, হ্যাঁ কই, কি করো? এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসছি। ও কোথায় আসবা? তোমার ঠিক করবো রাত্রে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও, আগে জানাও। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? অফিস।
কাজে। অফিসে গাড়ি চালাও? না না অফিস। আচ্ছা, তো এখন কি করবো বলো একটু? কি করবো মানে বুঝিনি। মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু? রাত্রে দেখো চলো। আচ্ছা, শেষ ফোন করে দিও। এসো। না আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো একটু ড্রাঙ্ক। প্রবলেম হবে? না, সমস্যা কি? আচ্ছা ওই কথা বলতে পারো না? হইছে মাইকা বা। হ্যাঁ বুঝিনি সরি। মাইকা বা গাদা কথা। কেন? তুমি গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ কি করো? আচ্ছা যাক একটু 1%। হ্যাঁ এটা আমি একটু জানা রাখলাম। আর এই আমি আসছি। এত দুষ্ট কেন তুমি? এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি। শামসুল আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক। পরে আরেফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুনের দাপটে রিসাকে বিয়ে করে আফ্রিদি। রিসার সাথে আমার সম্পর্ক হয়, আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসতো। হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত 12টা 12:30টার দিকে ফোন আসে। তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি, আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন। তা আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না, কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক, সামনে বিয়ে হবে। তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে। বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক, সে আওয়ামী লীগের পাওয়ারে, ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ, তাই আমি এই জিনিসগুলা নিয়ে কোনো আর আগাই নাই। ইভেন আমি এটাও শুনছি যে তহিদ আফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয়, তারপরে মুনিয়ার সাথে, বসুন্ধরার যে মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল। তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা, কারণ তহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না। তো একটা ট্র্যাপে পড়ে গেছে, তার মধ্যে শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। তো ওই পারপাসে ও রিসাকে বিয়ে করছে। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 2টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার CR 565/24 নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি। মামলার অভিযোগে আরও বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রাবাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি। মামলা তো একটা চলমান অবস্থায় আছে আর কি। আমরা এটা তো মানে এখনো আমরা আন্ডার ইনভেস্টিগেশনে আছে, এই পর্যায়ে আছে। একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে 46 নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন 2024 সালের 20 জুলাই মধ্য বাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি, যার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে। প্রিয় দর্শক, অনুসন্ধানের শুরুতেই আমরা বলেছি ক্রাইম এডিশনের আজকের পর্বের নাম বাব্বেটা 840। আমরা এতক্ষণ অর্ধেক নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে আসা অপরাধনামার অর্ধেকখানি করিয়াছে পুত্র, অর্ধেক তার বাপ। নাসির উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল, তবে খাতা কলমে তৌহিদ আফ্রিদির বাবা। খাতা কলমে কেন সেই আলাপে যাওয়াটা ঠিক হবে না, তার চেয়ে নাসির উদ্দিন আমল নামাতেই থামা যাক। নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতে খড়ি পারিবারিকভাবেই হয়েছে। একসময় নুন আনতে পান্তা ফুরানো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর 2 নম্বরি করে কামানো। কাঁথাবালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন। নাসির উদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি, কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আতকে উঠবেন। নাসির উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র। অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি, যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা। বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন, সেই গল্প সিনেমাকেও হার মানাবে। নাসির উদ্দিন সাথীর সাথে আমার পরিচয় ছিল। ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে। ও সব জায়গায় সিডি দিত, সব প্রত্যেকটা চ্যানেলে সিডি দিত। ও আমাকে সিডি দিতে আসছে, সিডি দিতে আইসা পরিচয় হয়েছে।
তখন ওই যে আসতে যাইতে 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 একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে, ভাই বোনের সম্পর্ক। সেই সুবাদে সে আমার চ্যানেলে রয়েছে। ও তো টাকা পয়সা ছিল না, একটা সময় কোনো টাকা পয়সা ছিল না, বড়লোক হয়েছে। ও মানুষকে বলছে যে আমি মাইটিভির মালিক, বলে বলে মানুষকে ঠকায় টাকা নিছে, মালিক বানাবে। কিন্তু ও তো মালিক বানাতে পারবে, মালিক তো আমি বানাতে পারবো, কারণ প্রতিষ্ঠানের মালিক আমি বানাতে পারবো। ও সবার কাছে টাকা নিয়ে নেওয়া, তারপরে ওই মালিকগুলো হয়েছে। ওর একটা হাউস ছিল, ও একটা এডিটর ছিল, জাস্ট একটা একজন এডিটর। মাইটিভি দখল করেও ক্ষান্ত হননি। বিলকিস বেগমকে নানাভাবে হত্যারও চেষ্টা করেছিল নাসির উদ্দিন সাথী। এখনও আমি চলতে পারি না রাস্তায়। ও আমাকে বাইরের দিয়ে লোকজন দিয়ে আমাকে অ্যাটাক করে, আমাকে ভয়ভীতি দেখায় যে মাই টিভি আপনি চালাবেন না, মাই টিভিতে আপনি আসবেন না, মাই টিভি আমরা চালাবো। তাতেই সব দিকেই লাগায় রাখছে লোকজন, এরকম সন্ত্রাস পার্টি, এগুলো আমাকে হয়রানি করে, এখনও করতেছে। মাইটিভির চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে সম্ভ্রান্ত বিত্তবান পরিবারের সন্তান হিসেবে হেলিকপ্টারে ঘুরে বেড়ানো তৌহিদ আফ্রিদির পিতা ছিলেন বিলকিস বেগমের স্বল্প বেতনের কর্মচারী। এক সময় যার 10 টাকার জন্যেও বিলকিস বেগমের কাছে হাত পাততে হতো। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া ডিবি হারুনকে দিয়ে আমাকে অ্যারেস্ট করাইছে। 2 দিন আমি জেলও ছিলাম। বাংলাদেশে যারা অন্যায়ভাবে একটা মিডিয়া একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য, সেই মিডিয়া নিয়ে সে করছে, প্রতারণা করছে আমার সাথে, মিথ্যা করে সে চালাচ্ছে। সে তার পকেটে ছিল 10 টাকা, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার মাই টিভি দিয়ে। এবং উল্টা আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে। ও টাকা ইনকাম করে ও নিয়েছে, আমার প্রতিষ্ঠান ইনকাম করে ও। পকেটে 10 টাকা না থাকার সাথী আজ হাজার কোটি টাকার মালিক। প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির ওপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল নীল বাতি জ্বলছে, আর অন্ধকার হয়েছে অনেকের ঘর। এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে নাসির উদ্দিন সাথী। আমাদের নতুল্লাবাদের জায়গা ক্ষমতার বলিত ভুয়া কাগজপত্র দিয়া, আর আমার 1 বছর টিভিতে যাইছে অমুক সমুক আমি ইত্যাদি আমার কেনা জায়গা আমি সব করে রায় পাইছি, রস্তমে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, কিন্তু ক্ষমতার প্রতি রায় পাই। বিলকিস বেগমের কাছ থেকে দখল করা মাই টিভির বর্তমান যে ভবনটি রয়েছে সেটিও দখল করা। ভুক্তভোগী ব্যক্তি আইনজীবী হবার পরেও সাথীর সাথে পেরে ওঠেননি, কারণ টাকা আর সন্ত্রাসী বাহিনীর দাপটে দিব্যি জবরদখল করে রেখেছেন ভবনটি। 2012 সালের শেষ দিকে আইসা, নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আইসা এই নাসিরউদ্দিন সাথী মাই টিভি লোকজন নিয়ে আসে আমাদেরকে এইখানে বলে যে এটা তার জায়গা, এই জায়গা তার, সেই জায়গা করছে, পাওয়ার অফ অ্যাটর্নি করছে, এই জায়গার মালিক সে, এইসব করতেছে। হ্যাঁ, তো আমরা তো এইসব বুঝি নাই। আসলে এর আগে সে ঘটনা যা ঘটাইছে এটা হলো গিয়া যে ওই 2012 সালের নভেম্বর মাসে 6 তারিখ সে ওই 521-22 দাগে ওইখানে সে জায়গাটা দখল করতে গেছিলো, দখল করতে পারে নাই। হ্যাঁ, দখল করতে পারে, পরে সে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে, ওরা রামপুরা থানায় একটা মামলা করছে, জিডি করছে মুজিবুর রহমানের বিরুদ্ধে আর কি, জিডি করে। এরপরে এসে সে পরবর্তী মাসে এসে আমাদের বাড়ির জায়গাটা দখল করছে। প্রশাসনের নাকের ডগায় এরকম একটি ভবন দখল করে টিভি স্টেশন দিয়ে বসলেও কেন সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। আইন বহির্ভূতভাবে ওনার দুর্বলতার সুযোগই হোক আর পারিপার্শ্বিক বেআইনি ক্ষমতা ইউজ করেই হোক, ওনাকে তা ওনার প্রকৃত প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যারা ওনাকে দূরে সরিয়ে রেখেছে সেটা লিগালি, লফুলি কোনো রাইটস তাদের নেই। এই যে মাই টিভির ওনার যে লিগাল ডকুমেন্টস আছে সেটার আলোকে অনারেবল হাইকোর্টে স্টে অর্ডার করে ওইটা যে প্রকৃত মালিক, যে রিয়েল অনারশিপ যার রয়েছে, তার হাতে ফিরিয়ে দেওয়ার একমাত্র পন্থা। অভিযোগের প্রেক্ষিতে ক্রাইম এডিশন টিম মাই টিভির দখল করা ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথীর সন্ত্রাসী বাহিনী আমাদেরকে জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে। নর্মালি আপনি কোনো এক লোগো বা ছবি, বিল্ডিংয়ের ছবি তুলতে আদৌ কোনো আইনগত কোনো বাধা নেই। এটা বিল্ডিংয়ের বাইরে থেকে ছবি আমি রাস্তা থেকে তুলব, বা আমি এটা শুধুমাত্র একটা সংবাদ শিরোনাম বা যে কোনো কারণ হোক আমি এটা তুলব, সে জায়গায় এটা বাধা দেওয়ার আসলে আইনগত বিধান তাদেরও নাই। যদি না তাদের কোনো নিষেধাজ্ঞার কোনো সাইনবোর্ড অথবা কোনো নিষেধাজ্ঞার কোনো রুলস দৃশ্যমান না থাকে, কোথাও থাকতে হবে যে এটা এই ছবি তোলা যাবে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটা তোলা যাবে না এবং এই ছবি পাবলিশ করা যাবে না, থাকতে হবে। যদি না থাকে তাহলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও পরিচয় জানার পর ভোল পাল্টে ফেলে
মাই টিভি কর্তৃপক্ষ। কি হয়েছে ভাই, আপনি আমাদের লোকজনরা নিয়ে আটকায় রাখছেন, ঘটনা কি ভাই? ভাই প্রথম কথা হচ্ছে আপনি না এই মাঝখানে এরা যে আসছে এগুলো জানি না। ও আমার এলাকার ছোট ভাই হয়, নিচে আমি হঠাৎ করে শুনলাম যে ফুটেজ নিচ্ছে। তারপরে আমি বললো যে একজন ফোন করে বললো, মানে আমি মানে একদম কি বলে কোড আনকোড বলি, মানে আমার জায়গা থেকে আমি অ্যাসাইনমেন্ট করতেছিলাম কালকে। তো ওর নাম বললো, তোমার ব্যাকগ্রাউন্ড কি জানো, যে মুনতাসির একজনের ফুটেজ নিচ্ছে, আপনার কথা বললো যে আপনি আপনাকে নাকি চেনে। তার বললাম হ্যাঁ ওর সাথে তো কথা হয়েছে, ওই বললাম আছে, থাকলে চা খাওয়ার বলতে চা খেয়ে যেতে বলছে। দর্শকদের ওইখানে গেলে চা খাওয়াইতে ভিতরে নিয়ে যাইতো, 3-4 ঘন্টা আটকায় রাখতো, এগুলি ভাই আমরা জানি। কিন্তু কথা হলো মাই টিভির কাছে আমরা এটা মানে আশা তো করি না, এটা মাই টিভির দিয়ে সম্ভব না। দর্শক, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী অন্যায়ভাবে দখল করা ভবনের মতো সারা দেশে সম্পদের পাহাড় গড়েছেন। যেই সম্পদ অর্জনে আলাদিনের চেরাগের মতো পাশে ছিল লিটন আর মুজিব নামে সোনার ডিম পাড়া 2 হাঁস। মাই টিভিকে ভাঙিয়ে নাসির উদ্দিন সবচেয়ে বড় আয়ের উৎস মুখোশ নামে ক্রাইম প্রোগ্রাম। ক্রাইম অনুসন্ধানের নামে প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি শুরু করে মুখোশের উপস্থাপক এসকে লিটন। মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ, আর আপনাদের সঙ্গে থাকছি আমি এসকে লিটন। হাস্যকর উপস্থাপনার ভাষ্যকার লিটনের যোগ্যতা বলতে চাঁদাবাজি ছাড়া আর কিছুই নেই। 9 পাস হয়েও ভাগ্নের সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নেন মাই টিভিতে। নিজের নামের সাথে ভাগ্নের নাম কৌশলে জুড়ে দিয়ে হয়ে যান এসকে লিটন। একসময় ঢাকা শহরে ফুটপাতে জুতা বিক্রি করা লিটনের নামের পরিবর্তনের পাশাপাশি ভাগ্যেরও পরিবর্তন ঘটে। রাতারাতি ভাঙা ঘরের জায়গায় ওঠে বড় দালান। এলাকার মানুষের কাছে লিটন হয়ে ওঠেন এক বিস্ময় বালক। তার কিছুই ছিল না, এই সাংবাদিকতা করে ক্রাইম রিপোর্ট ক্রাইম লোকজনকে ফাঁসিয়ে ব্ল্যাকমেলিং করেই নাকি সে এই প্রপার্টি করেছে। তা নাহলে এই প্রপার্টি তো হবার কথা না, কারণ তার বাবার কোনো প্রপার্টি ছিল না। এসকে লিটন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের ক্ষমতা কাজে লাগায় সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এসকে লিটন 15 থেকে 20 বছর আগে সে হচ্ছে গিয়ে তার বাসায় ভাত হইতো না, তার বাপ ভ্যান চালাতো। উপরতলায় এসে দোতলায় বসে থাকে, তার ম্যানেজার দিয়ে কথা বলাই, আলম আছে, তার ছোট ভাই বকুল আছে, তারা বিভিন্ন হুমকি ধামকি দেয়, বলে তোকে গোডাউনে আটকে রেখে দেবো, তোর কোন বাপ আছে ডেকে আন, তো কিডা আছে যা পারিস তাই করে নে। নিজের নামের পাশাপাশি মাই টিভির মালিকের নামেও করতে থাকেন একের পর এক সম্পদের পাহাড়। চুয়াডাঙ্গার জীবননগরে লিটনের রয়েছে জীবননগর বাঁকা ব্রিকফিল্ড এলাকায় 15 বিঘার বেশি জমির উপর নির্মিত সাথী অটো রাইস মিল, যার নির্মাণ ব্যয় অন্তত 150 কোটি টাকা। এই মিলের ভেতরেই রয়েছে 100 গরু ধারণ ক্ষমতার একটি খামার। এছাড়া জীবননগর পৌরসভায় 3 স্টার হোটেল, কোটি কোটি টাকা মূল্যের জমি, বাড়ি রয়েছে একাধিক। এসবের বাইরে সাথীর দাপটে এলাকায় নামে বেনামে ডুপ্লেক্স বাড়িসহ অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন লিটন। যেখানে যায় সেখানে শুনি এসকে লিটন বিশাল বড় সাংবাদিক। সে তো হাই স্কুলে গন্ডি পার করেন, সে তো সোর্স ছিল। শুনছি ছাগল মাগল চুরি করতো। তার হচ্ছে যে পেরাতলা যে বট গাছ আছে, যে রাখালসার মাজার, ওই মাজারের বট গাছে তাকে বেঁধে বিচার করা হয়েছিল। একটা মুরুক্ষ একটা ছাগল চোর মানুষ আওয়ামী লীগের সময় নাকি বিশাল বড় সাংবাদিক। পরস্পর আমাদের অত্যাচারের উপরে অত্যাচার, আর গরম পানির জন্য আর আমাদের এই মাঠটা মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গত বছর 3 বিঘে ধান পুরা পচে গিয়েছে, এই জন্য তাকে বলা হয়, কিন্তু মিলের কাছে গেলে তারা হুমকি দেয় এবং মারতে যায়। একটা ক্রাইম রিপোর্টার কি করে দিনের পর দিন ক্রাইম করে চলেছে, কয়েক হাজার পরিবারকে সাফারার করে তুলেছে এবং পরিবেশ নষ্ট করছে। তো সে তো অন্যেরটা নষ্ট করে এটা করতে পারে না, এটা আইনত সিদ্ধ না, আইনসিদ্ধ না। আর পরিবেশ নষ্ট করার রাইট তার নেই। পরিবেশ কেন নষ্ট করবে? ইউনিয়ন কাউন্সিলের চেয়ার রাস্তা কেন সে দখল করবে? এগুলো কোনোটাই তার রাইট নেই। মৃত মানুষের টাকা আত্মসাতের বদনামও আছে লিটনের বিরুদ্ধে। 2015 সালে নিজ বাড়িতে খুন হন চুয়াডাঙ্গার স্থানীয় সাংবাদিক আবু সায়েম। ওই সাংবাদিকের 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে লিটনের নামে। তো টাকা দিয়ে এসকে লিটন আত্মসাৎ করেছে সেটা আমরা পরে বুঝতে পারলাম, কারণ আমার চাচা মারা যাওয়ার পরবর্তীতে উনি আর একবারের জন্য আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেনি। হতদরিদ্র
দরিদ্র পিতার অশিক্ষিত সন্তান হয়ে এত সম্পদের মালিকানার উৎস কি জানতে টিম ক্রাইম এডিশন এসকে লিটনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে কোনো জবাবদিহিতা করতে রাজি হননি। আপনি যদি বলতেন যে মানে এই প্রপার্টির উৎসটা কি আসলে? কিসের উৎস? উৎসটা মানে আপনি কি বলতে চান? উৎস এটা কেমন প্রশ্ন? এই উৎস কি? এসকে লিটনকে নিয়ে নাসির উদ্দিনের চাঁদাবাজির ব্যবসা ভালোই চলছিল, কিন্তু পারিবারিকভাবে সম্পর্ক খারাপ হওয়ায় এসকে লিটনকে মাই টিভি থেকে বের করে দেন সাথী। তারপর থেকে এসকে লিটনের চাঁদাবাজির দোকানের চাবি তুলে দেয়া হয় আরেক চাঁদাবাজের হাতে। সুটকেস নিয়ে বিমান থেকে নামা ব্যক্তির নাম মুজিবুর রহমান। কদিন আগেও যার স্যান্ডেল কেনার পয়সা ছিল না, তিনি এখন হেলিকপ্টার বিমান ছাড়া চলেনি না। ওই তো আগে মানে আপনার ওই যে প্রথম ফ্লেক্সের দোকান ছিল। গ্রামের বাড়িতে বিশাল এক রাজপ্রাসাদ গড়ে তুলেছেন। কে বলবে এই তো কদিন আগেই ফ্ল্যাক্সিলোটের দোকানে কাজ করত এই মুজিব। চাঁদা তুলে আনা টাকায় এলাকায় নাকি মানুষকে দান খয়রাত করে থাকেন, কিন্তু এত টাকার উৎস কি? প্রিয় দর্শক, অভিনব প্রতারক নাসির উদ্দিন সাথী এবং তার কুপুত্র তৌহিদ আফ্রিদি সম্প্রতি শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় আটক হয়েছেন, কিন্তু আটকে রাখা যাবে কিনা বলা মুশকিল, কারণ আইন তার নিজস্ব গতিতে চললেও সাথী এবং আফ্রিদি মনে করেন তাদের গতি আইনের চেয়েও অনেক বেশি। জেলে ঢোকার আগেই তারা বের হবার দরজা খুলে গেছেন। নাসির উদ্দিন সাথী এবং তার ক্রাইম পার্টনার পুত্র যাত্রাবাড়ি থানার হত্যা মামলা থেকে বাঁচতে সূক্ষ্ম এক পরিকল্পনা সাজিয়েছিল। সাথীর ব্যক্তিগত আইনি পরামর্শককে তিনি মানবাধিকার সংস্থার আইনজীবী সাজিয়ে বাদীর কাছে পাঠান। মামলার বাদীকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলে আফজাল হোসেন নামের ওই আইনজীবী মামলাটি বাগিয়ে নেয়। তারপর থেকেই ওই আইনজীবী নাসির উদ্দিন সাথী ও তার ছেলেকে মামলা থেকে বাদ দেওয়ার জন্যে বাদীকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করতে থাকেন। এগুলো শোনার পর বলে ঠিক আছে, যা হওয়ার হয়েছে আপনারা আমাকে সহযোগিতা করেন। আর ওই যে এখানে 3টা বাচ্চা আছে এবং বয়স্ক লোক আছে, ওরাও গরিব। হ্যাঁ, তা আমরা আমার তরফ থেকে আপনাকে একটা দিব, 3টা বাচ্চাকে 10 লাখ করে 30 লাখ টাকা দিব। এরই ধারাবাহিকতায় ওই আইনজীবীর পরামর্শে বাদী গুলশানের একটি বাসায় যায়। সেখানে তাকে গুম করে ফেলার ভয় দেখিয়ে কিছু টাকা হাতে তুলে দিয়ে ভিডিও করতে বাধ্য করা হয়। সেই ভিডিওটি এখনো তৌহিদ আফ্রিদির হেফাজতে রয়েছে। আমার শ্বশুরকে আমাদেরকে সবাইকে নিয়ে সরাসরি চলে গেল ওদের বাসায়। হ্যাঁ, ওদের বাসায় নিয়ে গিয়ে ওইখানে ছবি টবি সবকিছু তুললো। হ্যাঁ, তুলে তারপর আমাদেরকে ওইখান থেকে বিদায় ছবি তুললেন এবং সাথে নিজে ভিডিও করতেছে এবং আমার শ্বশুরকে আমরা তো বলেছিলাম উনি দাঁড়ায় ছিল, আমার শ্বশুর দাঁড়ায় জিজ্ঞেস করতেছে যে আপনাদেরকে আমরা কোনো জোর করে কোনো কিছু করেছি, আমরা আপনার কোনো প্রেশার ক্রিয়েট করেছি আপনাকে, নাকি আপনি স্বেচ্ছা আমাদেরকে দিয়েছেন? আমার শ্বশুর কি বলবো, উনি বললেন না আমি তো স্বেচ্ছা দিয়েছি। হ্যাঁ, আমরা আপনাকে কোনো অত্যাচার করছি না, কি আপনাকে প্রেশার দিয়েছি, এই ধরনের আর কি কথাবার্তা বলে ওরা আচ্ছা ঠিক আছে। গুলশানের ঘটনার পর ওই আইনজীবীর আসল পরিচয় জানতে পেরে বাদী তার মামলাটি অন্য আইনজীবীকে দিতে চাইলেও সে এনওসি দিতে গড়িমসি করে। আমরা জানতে পারি যে আমাদের পক্ষের উকিল নাকি আসামি পক্ষে হয়ে কাজ করতেছে। পরে তখন আমরা যখন বলি তো ওনাকে, তখন ওনার সাথে আমাদের অনেক তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আমরা বলি যে আমরা আপনার কাছে আর মামলাটা রাখবো না, আপনার কাছে মামলাটা রাখা মানেই আমাদের মামলাটা নষ্ট হয়ে যাওয়া। তখন আমরা যখন মামলা এনওসি চাই, তখন আমাদেরকে সে এনওসি দিতে না করে, যে এনওসি সে দিবে না। যদি আমাদেরকে একান্ত এনওসি নিতে হয় তাহলে আসামি পক্ষের সাথে কথা বলতে হবে। এমনকি বাদীপক্ষ আফজালের কাছ থেকে এনওসি নিতে গেলে তিনি বলেন মাই টিভি থেকে এনওসি আনতে। ওনারা মনে হয় আপনার কাছ থেকে এনওসিটা চেয়েছিল আর কি। হ্যাঁ জি, তখন আপনি বলছিলেন যে এই বিষয়ে কথা বলতে, এই জন্য আমি কল দিলাম যে আপনি এনওসিটা আপনি কবে নাগাদ দিচ্ছেন। এটা ব্যাপার হলো কি, আমার সাথে কথা বলে আসলে খুব বেশি একটা সুবিধা হবে না, কারণ হচ্ছে এটা ডিল করে হচ্ছে মুজিবের সাথে একটু কথা বলেন, সেটা বেটার হবে। মুজিব হলো মাই টিভির। তো ভাইয়া এখানে তো কেস তো আর মাই টিভির না, কেস তো এখানে জয়নাল আবেদিনের। আমার মাই টিভি এখানে আসামি না। এখানে কয়েক দফা এনওসি দেওয়ার কথা বলেও প্রতারক আইনজীবী আফজাল বাদীপক্ষকে সেটি দেয়নি এখন পর্যন্ত। আইন অনুযায়ী ধরেন বাদীপক্ষ এখন আপনাকে চাচ্ছে না আপনার কাছ থেকে, মামলাটা অন্য একজন আইনজীবীকে দিবে। সেই ক্ষেত্রে এই এনওসিটা নেওয়ার ক্ষেত্রে মানে কোনো প্রতিবন্ধকতা আছে নাকি? এটা কি মানে জটিলতা আছে কোনো? না না না, জটিলতা নাই। যদি না চায়,
সেই ক্ষেত্রে অন্য যে কেউ ওকে দিয়ে করাইতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আপনি ওদেরকে বললে চায়, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনার কালকে ফোনে কন্ট্যাক্ট করুক। আর আপনার ধরেন শুক্র শনি তো অফ থাকে, রবিবারে অ্যাভেলেবেল থাকবো আর কি কোর্টে। ওই যে আপনি বলছিলেন আর কি, ওই যে এনওসি নেওয়ার জন্য কবে আসতে বলবো আপনাকে কল দিতে, আর কি এই জন্যই কল দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি এটা ডেট কবে, 12 তারিখে না? 12 তারিখে আসেন, 12 তারিখে 12টার মধ্যে আসবেন দুপুরে। তবে মামলার এনওসি চাওয়ার তথ্য প্রমাণ থাকলেও আফজল হোসেন বলেন তার থেকে কোনো ছাড়পত্র চাওয়াই হয়নি কখনো। বাদীপক্ষ আমার কাছে সরাসরি ছাড়পত্র বলতে এনওসি আর কি, নো অবজেকশন সার্টিফিকেট, এইটা চাই নাই। ইতিমধ্যে তারা অন্য আইনজীবীর কাছে ছিল, তার কাছ থেকে এনে আমাকে এনওসি দিয়েছে। এখন আমি কন্টিনিউ করছি আপনার ডিসেম্বর থেকে এই পর্যন্ত। এখন বাদীপক্ষ যদি মনে করে, বাদীপক্ষ বলতে জয়নাল আবেদিন সাহেব যার ছেলে মারা গিয়েছে, সে যদি মনে করে যে আমার চেয়েও বেটার অথবা বেটার সার্ভিসের জন্য অন্য কোনো আইনজীবীকে দিয়ে পরিচালনা করবে, মামলা অন্য কাউকে দিয়ে পরিচালনা করতে ইচ্ছুক, তাহলে যে কোনো সময় আসলে তারা এনওসি নিতে পারে, ওইটা কোনো সমস্যা নেই। নিজেদের আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করে তারা মামলা থেকে অব্যাহতি পাবার সব পরিকল্পনা বাস্তবায়ন করে। সেই সাথে নুরুল হক নূরকেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের বাগে নেয়। অনুসন্ধানে আমরা রাহি নামের আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিয়েছি, যাকে গত 3 মাস আগেও ডেকে নিয়ে নির্যাতন করা হয়। রাহিকে জুলাই আন্দোলনে হাসিনার পক্ষে কাজ করাতে 3 লাখ টাকা অফার করেছিল আফ্রিদি, কিন্তু রাহি তার কথা না শুনে ছাত্রদের পক্ষে অংশ নেয়। জুলাই আন্দোলনে অবাধ্য হবার কারণেই রাহিকে ডেকে নিয়ে আবারও নির্যাতন করা হয়। আফ্রিদি ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর কইছে, মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব। এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই, আমি না, আমাদের টিমের সবাই তারা বাঘের মতো ডরায়। কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই, সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো, সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম, তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয়, যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয়। 2-3 মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইরে আবার একটু দমক দিতে হইব। কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30 11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তো ওই দাফরি দিয়ে এই তো আবার তলপেটে কামড় দিয়েছে। আল্লাহ এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে, বুঝছস রাহি? পর আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলেন। পরের দিন দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আফ্রিদি ভাইকে বুঝছসই তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি কি জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি কি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তৌহিদ আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল। এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই, তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন, আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আমরা ছাড়ে না। এভাবেই বাপ বেটা মিলে তিলে তিলে গড়ে তুলেছেন অপরাধের এক ভয়ঙ্কর সাম্রাজ্য। আমরা বৈষম্যহীন স্বাধীন এই দেশে এরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। বাবার টেলিভিশনকে কাজে লাগিয়ে আর কোনো পুত্র যেন তৌহিদ আফ্রিদির মতো ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে না পারে।
দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে ক্রাইম এডিশনের নতুন কোনো পর্ব নিয়ে। বাংলা এডিশনের সাথেই থাকুন। অন্ধকারে আলো খুঁজতে আমরাও আছি আপনাদেরই সাথে। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।